এই নিয়ে যে একটা ভয়ঙ্কর উদ্বেগ, অনিশ্চয়তা, বঞ্চনা, অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার, রাজ্য সরকার এবং বিজেপি। তারা এখন মুখ্যমন্ত্রী বলছেন বা তাদের নেতারা বলছেন যে সব দেয়া হবে, যোগ্যরা সবাই পাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্যরা সবাই পাবেন। গতকাল অনারেবল চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একটু রেগে রেগে, একটু হুমকির মতো করে, যে সবাই পাবেন যোগ্যরা। এই যোগ্য শব্দটা কোথার থেকে আসছে? ভোটের আগে আসেনি কেন? আজকে যোগ্য অযোগ্য, মাপকাঠি, ক্রাইটেরিয়া, কন্ডিশনস কেন আসছে কথাগুলো? ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা পান ১,৫০০-এর বদলে ৩,০০০ পাবেন। লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের সবার দ্বিগুণ হয়ে যাবে। দিল্লি থেকে আসা নেতারা বলেছেন, বাংলার নেতারা বলেছেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরম কোনো শব্দ বলেননি। তাহলে ভোটের পর হঠাৎ এত ক্রাইটেরিয়া আসছে কোত্থেকে? কি করে ১ কোটি ১.৫ কোটি মহিলা বাদ যেতে পারেন? সরকারের অমুকের এই থাকলে এই পাবেন না, এই কথাগুলো আজকে আসছে কেন? আজকে মায়েরা যখন বিক্ষোভ করছেন, কষ্ট হচ্ছে তাদের, এটাকে রাজনৈতিক বিক্ষোভ হিসেবে দেখবেন না। প্রত্যন্ত এলাকার কত পরিবার এই লক্ষ্মীর ভান্ডারটার উপর ডিপেন্ড করতেন, তাদেরকে স্বপ্ন দেখানো হলো। বিজেপির নেতারা বাড়ি গিয়ে বললেন, এলাকার ছেলে বললেন ফিল আপ করে দিন। তারা তো জানেন না কন্ডিশনস অ্যাপ্লিকেবল। তাদের তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারটা দ্বিগুণ হবে, ১,৫০০টা ৩,০০০ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করে দিয়েছিলেন, ধাপে 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 বাড়াতে বাড়াতে সেটা গিয়ে দাঁড়ালো ১,৫০০ টাকায়। তফসিলি জাতি উপজাতি তাদের জন্য সবসময় আলাদা ভাবনা ছিল। তো এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বহু মহিলা তালিকা থেকে বাদ। আগের বার একজন পেয়েছেন, এবার তার ঢোকেনি। এ পেয়েছে, ও পায়নি। ক্যালকুলেশন থাকে, ছোট ছোট মানুষের স্বপ্ন, মানুষের অভ্যাস, মানুষের খরচ, সীমিত আয়, বাজার আগুন, রোজগার আটকে আছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাল বললেন সবাই পাবেন। এসব আন্দোলনকে, প্রতিবাদকে হুমকি দিচ্ছেন, এটা কি করে সম্ভব? মা বোনেদের আরতি, মা বোনেদের প্রয়োজনকে হুমকি দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এবং সব থেকে জরুরি কথা, একটি শব্দ, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্যরা সবাই পাবেন। এই যোগ্য কথাটা কোথা থেকে এলো? এ তো কথার জাগলারি। যোগ্যরা পাবেন মানে সবাই যোগ্য নন। যোগ্য অযোগ্যের বিচার কে করবে? কেন করবে? ভোটের আগে তো বলেননি যোগ্যদের দেব। মানুষকে তো তাহলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেন, ভোট দেবেন কি দেবেন না। কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কন্ডিশনে ৩,০০০ দেব, ভোটের আগে বলেননি কেন? ভোটের আগে মা বোনেদের বলা হয়েছে ১,৫০০, ৩,০০০ হবে। অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০। ভোটের পরে বলছেন যোগ্য। কেন? ভোটের আগে তো মানুষের সঙ্গে, মা বোনেদের সঙ্গে রাজনৈতিক প্রতারণা। কয়েকজন বিজ্ঞ পণ্ডিত বিজেপি তারা বলছেন ১১ সালে তো সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার দেননি, ফলে এখানেও তো কয়েক মাস সময় দিতে হবে। আজব কথা। এদের মাথায় কি পুরোটাই গোবর? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধাপে ধাপে এক একটা চালু করেছেন। আপনারা তো চালু প্রজেক্ট পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডার মানে কোন কোন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এই নেটওয়ার্কটা তো তৈরি আছে। আপনারা ১.৫-এর বদলে ৩ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো শুরু করতে হয়েছে সবটা।
প্ল্যান করতে হয়েছে, মেকানিজম করতে হয়েছে, নেটওয়ার্ক করতে হয়েছে, সেটা তো রেডি। আপনার তো সময় লাগছে না। আপনি তো জানেন যে কোন অ্যাকাউন্ট থেকে কোন মহিলার টাকা যাচ্ছে। আপনি 3,000 দেবেন, তার জন্য আপনার সময় লাগবে কেন? আপনি কাকে বোকা বানাচ্ছেন? ভোটের সময় থেকে কতগুলো বকেয়া মাস বা কতগুলো না দেয়া মাস বা কতগুলো মিশিয়ে দেয়া মাস, সেটা কিভাবে হলো? ফলে আমরা বলছি অবিলম্বে, এই বাইরে আসতে কথা বলতে বলো তো। এখানে আমরা পরিষ্কার বলছি যে অবিলম্বে মা বোনেদের সমস্যার সমাধান করে অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দিতে হবে। হয় অন্নপূর্ণা ভান্ডার দিন, নইলে যোগ্য আপনারা যে কন্ডিশনস অ্যাপ্লিকেবল করছেন এটা বিচার করার জন্য তাদের আরেকবার ভোট দেওয়ার সুযোগ দিন। কারণ আপনারা মিথ্যা প্রচার করে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মা বোনেদের ভোট নিয়েছেন বিভ্রান্ত করে। 3,000 দেব আমরা এলে, অনেকে বিভ্রান্ত হয়েছেন, আজকে দেখছেন নেই, কাঁদছেন। কতজনের বক্তব্য শুনলাম, কেউ বলছেন সন্তানের শিক্ষার বেতন দিতাম, কেউ বলছেন এই, কেউ বলছেন ওই। একটা অভ্যাসে চলে এসেছিল, সেখানে আপনারা অযোগ্য যোগ্যর গল্প শুনিয়ে দিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিবৃতিতে যোগ্য শব্দটির তীব্র বিরোধিতা করছি। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা সবাই পাবে। যোগ্য অযোগ্য নাম করে আপনি আজকে যদি আলাদা করতে চান, তাহলে নতুন করে মা বোনেদের ভোটের রায়ও নিতে হবে আপনাদের। ভোটের আগে সবাই 3,000 আর ভোটের পর কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এত বড় মা বোনেদের সঙ্গে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল যে প্রয়োজনে যোগ্য আরো 20 লক্ষ দেব, কিন্তু যোগ্যদের দেব। এই যে যোগ্য, মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজনে আরো এত দেব, 20 লক্ষ দেব, যোগ্যদের দেব। এই যোগ্য শব্দটা আপনি ইলেকশনের আগে মা বোনেদের সামনে ব্যবহার করলেন না কেন? কেন ইলেকশনের আগে আপনার দিল্লির নেতা নেত্রীরা থেকে আপনি নিজে বা আপনারা সবাই, আপনারা 3,000 বলে এলেন, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে 3,000। তাহলে যোগ্য অযোগ্যটা আসছে কোথা থেকে? বাংলার মা বোনেরা টাকা পাবেন। এবার এই ক্রাইটেরিয়া যোগ্য মানে কি? এক একজন এক এক রকম বলছেন। কেউ বলছেন সরকারের এই স্কিমে যদি এই হয়, সরকারি চাকুরি বা সরকারের কোষাগার থেকে যদি তার এই হয়, তাহলে তিনি এটা পাবেন না, ওটা পাবেন না। স্পষ্ট নয় এখনো। আমি তো বিধানসভার বাজেট নিয়ে সময় আমি তো মাননীয় অর্থমন্ত্রীকে ওখানে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এই যেটা বলছেন এই যোগ্য এটা আপনি ক্রাইটেরিয়া দিন। অন্নপূর্ণার ক্রাইটেরিয়া প্রকাশ করুন। কারা পেয়েছে ব্লক ভিত্তিক নাম টাঙিয়ে দিন। অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতা আপনারা কাকে বলছেন তার লিস্ট প্রকাশ করুন। আর কারা পাচ্ছেন ব্লক ভিত্তিক নাম টাঙিয়ে দিন। আর সব থেকে বড় প্রশ্ন, এই যোগ্য বা ক্রাইটেরিয়া আপনি ভোটের আগে বলে মানুষের রায়টা নিলেন না কেন? আপনি ভোটের আগে বলতেন যে সবাইকে দেব না, যোগ্য হতে হবে। এই কথাটা বলার মুরদ হলো না, কারণ আপনারা জানতেন মা বোনেদের ঠকাচ্ছেন। এই যোগ্য কথাটা আপনি বলতেই পারেন, আপনার পলিসি ডিসিশন, ইয়োর গভর্নমেন্ট হ্যাভ এভরি রাইট। বাট আপনার তো ভোটের আগে এটা বলা ছিল। আপনি যখন অন্নপূর্ণা দেখিয়ে ভোট করছেন, তাহলে অন্নপূর্ণার টার্মস কন্ডিশন, কিভাবে যোগ্য, কারা পাবেন না, সেটা আপনাদের বলে দেওয়া উচিত ছিল। আপনারা সেটা বলেননি। একাধিক, পয়েন্ট নাম্বার 2, একাধিক সামাজিক সুরক্ষা স্কিম বহু মানুষ পাচ্ছেন না। অন্নপূর্ণা ভান্ডার অবিলম্বে সকলকে দেওয়া উচিত প্রতিশ্রুতি অনুযায়ী। 2, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা
অবিলম্বে ক্লিয়ার করা উচিত। 3, শ্মশানে গেলে সমব্যথী, মৃত্যুর পর পরিবারের সাহায্য। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু অবধি প্রোটেকশনের ব্যবস্থা করছিলেন, যতটুকু আর্থিক সাহায্য দিয়ে খরচা খানিকটা সমস্যার সমাধান করা যায়। শ্মশানগুলিতে আর ওগুলো কার্যত পাওয়া যাচ্ছে না, সমব্যথী কার্যত পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি করে দিয়ে গেছিলেন, স্বাস্থ্যসাথীর বদলে আপনারা করলেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত আবার সেই যোগ্য অযোগ্য চলে এলো, ক্রাইটেরিয়া, কন্ডিশনস অ্যাপ্লিকেবল। অর্ধেক লোক পাচ্ছে না। হসপিটালগুলোয় যান, আমার কাছেই কেস এসছে। স্বাস্থ্যসাথীতে করেছিলাম, এতখানি এই করেছি, আমার বাচ্চার এই চিকিৎসা হচ্ছিল, এখন অথই জলে পড়েছি, অবিলম্বে অপারেশন দরকার, কি করব? আমি ফরওয়ার্ড করে মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দিচ্ছি চিঠি। ফলে মানুষের ভোট নেওয়ার জন্য, মানুষের শুধুমাত্র ভোটার হিসেবে ট্রিট করে, ভোটের আগে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে ভোটটা নেওয়া হয়েছে, এখন মানুষের সঙ্গে এই সরকার বিশ্বাসঘাতকতা করছে। আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, এবার যাদবপুরে ঢুকছি। কর্তৃপক্ষের অভিযোগ দায়েরের পর 48 ঘন্টা অতিক্রান্ত, যাদবপুরের তদন্তে এখনো পর্যন্ত পুলিশ কাউকে তো গ্রেপ্তার করেইনি, এমনকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত সংগ্রহ করেনি। তাই কাউকে চিহ্নিত করার প্রসঙ্গও নেই। কেন এত বিলম্ব পুলিশের? ঘটনার পরই পুলিশ নিজে থেকে তৎপর হতে পারত। যাদবপুরের ঘটনায় গোটা দেশের কাছে বাংলার মুখ পুড়েছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রথম 10টি মেধা কেন্দ্রের অন্যতম, বিশ্ববিদ্যালয়ের অন্যতম, বাংলার সেরা বলাই ভালো মেধায়। যাদবপুরের ভেতরে একাংশের ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের কি কি দ্বিমত সেটা অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির কোনো রাইট নেই মাঝরাত্রে গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করার। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে আছি। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট, কার্যত নো ফ্রুটফুল ইনভেস্টিগেশন, তার কোনো ইন্ডিকেশনও নেই। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখ্যমন্ত্রী বলছেন ভেতরে এবং বাইরে আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। আরে করুন না, কে বারণ করেছে? ভেতরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গেলে ভেতরে সেখানকার উপযুক্ত লোক আপনাদের, তাদেরকে বলুন। আর বাকিরা, ভেতরের লোকেরা জাতীয়তাবাদী নয়, এটা আপনাকে কে বলল? আপনাদের চোখে এক ধরনের জাতীয়তাবাদ হতে পারে, কিন্তু জাতীয়তাবাদী ভেতরে নেই, এটা আপনাকে কে বলল? আর বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, একজন পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন গুন্ডা বাহিনীর হামলাকে আড়াল করতে। কে রাইট দিয়েছে বিজেপির গুন্ডাদের? কে রাইট দিয়েছে পাশের কেন্দ্রের বিধায়ককে? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন? গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা? আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখব? মুখ্যমন্ত্রী বলেছেন ভেতরে জাতীয় পতাকা পর্যন্ত তোলা হয়। ভেতরে এমন অনেক ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী রয়েছেন, তারা বন্দে মাতারমও বলেন, জাতীয় পতাকাকে সম্মানও করেন। কিন্তু এই গোটা ঘটনাটার সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন ভেতরেই হয় না, তার সঙ্গে বিজেপির বাইরে থেকে রাত্রেবেলা গুন্ডা পাঠাবার কোনো সম্পর্ক নেই কিন্তু গোটা জিনিসটার সঙ্গে। ভেতরের কাজকর্মে যদি আপত্তি হয়, 100% জাতীয় পতাকা তোলা উচিত। নিশ্চয়ই ভেতরে তারা অনেকে আছেন, নিশ্চয়ই জাতীয় পতাকা তো উঠবেই, কেন উঠবে না? আর যদি মনে হয় আরো তোলা উচিত তো তুলুন। তার সঙ্গে একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী গুন্ডা হামলা সমর্থন করছেন, জাস্টিফাই করছেন। মাঝরাত্রে আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে ছাত্রছাত্রীদের উপর বহিরাগত গুন্ডা দিয়ে, গুন্ডারা গিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবে? কেন গুন্ডারা গ্রেপ্তার হচ্ছে না? গুন্ডারাজের সরকার,
ভারতবর্ষের কাছে মুখ পুড়িয়ে দিয়েছে। কিছু সিসিটিভি ফুটেজ দেখা গেছে যেখানে দেখা যাচ্ছে ঠিক 12:36 থেকে 38 নাগাদ প্রাক্তন ভিসি তাকে ওখানে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে এবং বুদ্ধদেব সাউ তিনি কিছু বলার পরেই এমনটা অভিযোগ করছে যে ওই গেটটি খুলে দেওয়া হয়েছে। তাহলে কি এটা চক্রান্ত ছিল? এটার পেছনে, যাদবপুরের ঘটনার পেছনে গভীর চক্রান্তের বিভিন্ন অভিযোগ আসছে, সেটা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সিসিটিভি ফুটেজে এমন ব্যক্তিকে দেখা যাচ্ছে যারা ওখানকারই বড় সড় শীর্ষ পদের দায়িত্বে ছিলেন। কি করে গেট খুলে দিল, কারা গেট খুললো, কিভাবে ঢুকলো, নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম তার উপরে পা দিয়ে উঠে অসভ্যতা হচ্ছে, পাশের কেন্দ্রের বিধায়ক গিয়ে গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছেন, অথচ পুলিশ কিছু বলছে না। তখনও বলেনি, এখনো পর্যন্ত বলেনি। এটা কি করে হতে পারে? বললাম পুলিশি তদন্তে তো ঢিলে ঢালা ছিলই, কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করেছিল। তার চেয়ারপারসন করা হয়েছিল যাকে সেই শুভশঙ্কর সরকার। তিনি নিজের পদ প্রত্যাখ্যান করেছেন এবং তিনি ইমেল মারফত জানিয়ে দিয়েছেন তিনি দায়িত্ব নিতে পারবেন না। এবং তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা উঠেছিল এবং 20,000 টাকা তার বিরুদ্ধে হাইকোর্ট ফাইন করেছিল। দেখুন, এরা এই যাদবপুরে হামলার এত বড় ঘটনাটার প্রকৃত সত্য যাতে না উঠে আসে এবং দোষীরা যাতে শাস্তি না পায় তার জন্য নানা ধরনের চেষ্টা চলছে। প্রথম কথা, বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার মতো করে তদন্ত করবেন, কি করবেন, তাদের তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই সময় লাগলো, কিন্তু পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি? পুলিশের তো এটা সুমোটো এগোনো দরকার ছিল, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। এবং গোটা ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ পুড়িয়ে দিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে বিজেপির গুন্ডা বাহিনীর হামলা। বললাম যাদবপুর ইস্যুতে দেখা যাচ্ছে যে বিজেপি সরকারের এক একজনের এক এক ধরনের মত। কখনো সর্বরী মুখোপাধ্যায় তিনি একরকম বলছেন, অগ্নিমিত্রা পাল একরকম বলছেন, স্বপন দাশগুপ্ত একরকম বলছেন, দিলীপ ঘোষ, অর্জুন সিং, শ্রমিক ভট্টাচার্য প্রত্যেকে বিভিন্ন রকম মত দিচ্ছে। মানে যাদবপুর ইস্যু নিয়ে কি বিভক্ত বিজেপি এই মুহূর্তে? আর যাদবপুর ইস্যুতে যে কোনো সুস্থ লোক নিন্দা করবে, এগুলো করতে পারবে না। ওনাদের তো ওই পাশের কেন্দ্রের বিধায়ক সেদিন রাত্রে তো বড় বড় কথা বলছিলেন, এখন আবার দেখলাম তার কথা পাল্টে গেছে। যারা সুস্থ চিন্তার লোক তারা নিন্দা করবেন গোটা ঘটনার, আর না যারা একেবারে দলদাসপনা করবেন, গুন্ডারাজের সমর্থন করবেন, তারা এই গুন্ডামিকে প্রশ্রয় দেবেন, জাস্টিফাই করবেন। কিন্তু এই যে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী তো নিজে গতকাল বলেইছেন, তার পাশাপাশি দিলীপ ঘোষ এবং অর্জুন সিং তারাও বলছেন যে এখানে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, টুকরে টুকরে গ্যাংকে শেষ করতে হবে। আমি আবার বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের ছাত্রছাত্রীর কিছু দৃষ্টিভঙ্গি, কিছু অ্যাটিটিউড আমরা সমর্থন করি না, কিন্তু তার মানে এই নয় যে আমাদের লোক ভেতরে ঢুকে হামলা করবে। ভেতরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হয়, এর মানে কি? ভেতরে কি জাতীয়তাবাদী নেই? যথেষ্ট জাতীয়তাবাদী আছে। ব্রিটিশ আমলে মুচলেখা দিয়ে জেল থেকে যারা বেরোয় তাদের ভাবশিষ্যদের থেকে বেশি জাতীয়তাবাদী ওখানে আছে। ফলে আমরা ওই ধরনের দেশবিরোধী স্লোগান ইত্যাদি এগুলোর আমরাও ভিন্ন মত, কিন্তু তা বলে আমরা ওখানে ভেতরে গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা, এই ধরনের গুন্ডারাজের আমরা সমর্থন করি না, কোনো অবস্থায় করি না। দিলীপ ঘোষ আজকে আবার বলেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক চলছে, চলবে। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ যদি পিছিয়ে যেতেন তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না, তাই এখানেও ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। কোথায়? যাদবপুরে। খুব সমস্যা। এখন দিলীপ বাবু উনি ওনার মতো করে বলেন, এখন গুন্ডা পাঠিয়ে তো প্রতিষ্ঠা ওরমভাবে হয় না, গুন্ডা পাঠিয়ে এগুলো করা যায় না। এটা একটা পলিটিক্স, আদর্শ, তাদের ভাবধারা। সেই জায়গায় যে অংশ ভেতরে আমাদের জাতীয়তাবাদী যারা আছেন তারা তো আছেন, যারা অন্য ধারায় বিশ্বাস করেন, বামপন্থায় বিশ্বাস করেন, তাদেরও একটা নিজস্ব বিশ্বাস আছে, কিন্তু তারা সকলেই দেশবিরোধী এটা ভাবা খুব মুশকিল। আবার কিছু আছেন তাদের এমন এমন উগ্র চিন্তা ভাবনা, আমরা সেখানে একমত হই না, কিন্তু দিলীপ বাবুরা যদি সেখানে প্রভাব দেখাতে হয় তার জন্য তো রাজনৈতিক মতবিনিময় বা রাজনৈতিক ক্ষেত্র আছে, তার জন্য পাড়ার গুন্ডাটাকে এলাকার মধ্যে ওখানে পাঠাতে হবে কেন? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে পাড়ার গুন্ডাটাকে পাঠাতে হবে কেন? ফলে এগুলো এইভাবে খারাপ জিনিসগুলোকে সমর্থন করা যায় না। ঠিক যেভাবে
দিলীপ ঘোষ দার্জিলিংয়ে সকালবেলা মর্নিং ওয়াকের সময় ওই কে বা কারা পেছন থেকে টুক করে কি করেছিল আমরা যেমন নিন্দা করেছিলাম, তো খারাপটাকে খারাপ করা উচিত। বলছি এই যে বিভিন্ন থানা বিজেপি কর্মীরা বন্ধ করে দিচ্ছে, লক করে দিচ্ছে, মারপিট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, দিলীপ ঘোষ খড়গপুরে বলেছেন যে পুলিশকে বলেছি কেউ যদি মাফিয়াগিরি করতে আসে একদম সোজা টিকিট টিপে দেবে। দিলীপ ঘোষ পুলিশকে কি বলছেন আমি জানি না, কিন্তু দিলীপ ঘোষের কোনো কথা পুলিশ শুনবে না, কারণ শুভেন্দুর বলা আছে যে শুভেন্দু ছাড়া অন্য কারুর কথা পুলিশ শুনবে না। ফলে দিলীপ ঘোষ ওগুলো মিডিয়ার সামনে বললেও শুভেন্দু সাম্রাজ্যে ঢোকার ক্ষমতা দিলীপ ঘোষের নেই। ফালতু বাজার গরম করছেন। শুভেন্দু আপনাকে ত্রিসীমানায় পুলিশের ওখানে ঢুকতে দেবে না। ফলে আপনার কথা পুলিশ শুনবে, আমি এই বলেছি, আমি ওই বলেছি, আরে ঘোড়ার ডিম। শুভেন্দু আপনাকে পুলিশকে কিছু বলতে দেবে না? আপনার এখতিয়ার আছে, আপনার যেটুকু এখতিয়ার আছে আপনি সেইটা করুন। আর এই যে এনকাউন্টার করে দেবো, অমুক করে দেবো, এইসব করে খবরে থাকা যায়। এটা বিজেপির যে কালচার, গুলি করে মারা, আইনের শাসন না দেয়া, সবটাই গাজোয়ারি। ওটা ওই ইকো পার্কের মর্নিং ওয়াক অব্দি ঠিক আছে, বাকি বেশি বলবেন না, শুভেন্দুর পুলিশই আপনাকে অ্যারেস্ট করে নেবে। গোষ্ঠীদ্বন্দ্ব তোলাবাজি এই দুটো ব্যাধি তৃণমূলকে গ্রাস করেছিল, তার কুফল ভুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেসকেও। 15 বছরের শাসনকালে এই ব্যাধি ফুলে কেটে উঠেছিল, কিন্তু নতুন সরকারের মাত্র 3.5 মাসে এই দুটো ব্যাধি মারাত্মক আকারে পরিলক্ষিত হচ্ছে। চারিদিকে তোলাবাজির অভিযোগ এবং দল এবং সরকার বিপর্যস্ত। তারপরে পাড়ায় পাড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব, যে রোগে আপনারা আক্রান্ত হয়েছিলেন 3.5 মাসে আক্রান্ত হচ্ছে। সিপিএম সরকার যেখানে শেষ করে গেছিল বাংলাটাকে পুরো অন্ধকারে, অনুন্নয়ন, সর্বনাশা, খুন, ধর্ষণ, দলবাজি, তো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে উত্তরণ ঘটিয়েছে বাংলার। কিন্তু ক্রমশ একটা সময় এই ক্ষমতাজনিত মেদ কিছুটা আমাদের দলে ঢুকে পড়েছে। কিছু ব্যক্তি অত্যন্ত অন্যায় অসাধু কাজ করেছেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করেছেন, যাদের জন্য সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত হয়েছেন, এবং লোক বাছাইয়ের ক্ষেত্রেও তৃণমূল নেতৃত্বের নিশ্চিতভাবে ভুল ছিল। তো সুতরাং যে রোগগুলোর জন্য মানুষ আমাদের উপর বিরক্ত হয়েছেন, এত ভালো কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এইখানে এই বিরক্তিগুলো সেটা তৃণমূলের ক্ষতি করেছে। তো আজ যেটা তৃণমূল কংগ্রেস এত বছর থাকার পর শেষ কয়েক বছরের রোগ যেটা হয়েছিল, সেটা একেবারে বর্ধিত চেহারায় বিজেপির প্রথম দিন থেকে শুরু হলো। জিতেন্দ্র তেওয়ারি বিজেপির বিধায়ক, তাকে বলতে হচ্ছে 15 বছরের যা যা অভিযোগ ছিল 2 মাসে ক্রস করে গেছে আমাদের কর্মীরা। বিজেপির বিভিন্ন শাখার নেতা নেত্রীদের বলতে হচ্ছে, ওপরের নেতা নেত্রীদের বলতে হচ্ছে তোলাবাজি না, গুন্ডাগার্দি না, কিন্তু এগুলো কেউ শোনার জায়গায় নেই। ওনারা মুখে এক কথা বলছেন, ওনাদের লোকই অন্য কথা বলছেন। আর আমাদের কিছু ভুল ছিল, অন্য দল থেকে কিছু বেনজল এসছে, সেগুলো আবার এখন বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছে। আবার আমাদের কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, আমাদের লোকদের নেতা চয়নে ভুল হয়েছিল, এইসব এনে এখন সেগুলো বিজেপির দিকে গিয়ে সেই সব রোগ ঢুকে পড়েছে। আর সর্বত্র একটা সব জায়গা থেকে একটা খাই খাই একটা ব্যাপার এসে গেছে। ফলে 2 মাসের সরকারকেই এখন তাদের নেতাদের বলতে হচ্ছে যে এই সব চূড়ান্ত খারাপ জায়গায় চলে গেছে। তাহলে কি তৃণমূলের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত বিজেপি? আরে বিজেপিটা তো অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল। বিজেপিটা কোথায়? অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল। বিজেপির যারা পুরনো লোক, তারা পুরনো কর্মী, তারা অনেক পেছনে। মুখ্যমন্ত্রী প্রাক্তন তৃণমূল। বিজেপি একটা লোকও জোগাড় করতে পারেনি তো। অর্থাৎ বিজেপিতে লোক নেই। তৃণমূলের অভিজ্ঞ সরকারে ছিলেন, এতবারের এমপি এমএলএ, প্রাক্তন মন্ত্রী, তাকেই মুখ্যমন্ত্রী করতে হয়েছে। আপনি চারপাশে দেখুন, জেলায় জেলায় 294 জনের মধ্যে শতাধিক এক্স তৃণমূল, ইফ নট মোর। তো সব জায়গায়, ফলে বিজেপিটা তো গিয়ে দাঁড়িয়েছে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ তৃণমূল। এবং এবার সব থেকে হচ্ছে যে তৃণমূলের যারা খাঁটি লোক ছিল, দলটাকে ভালোবেসে, তারা তৃণমূলে থেকে গেছে। আর যেগুলো অন্য দল থেকে বেনজল এসছে অথবা এখানে ধান্দাবাজি করে খেয়েছে, সেইগুলো এখন ক্ষমতায় থাকার জন্য যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে যে বিষয়টা আমরা দলকে বোঝাতে চেয়েছিলাম, যে শ্রেণীটা শুধু নিজেদের ধান্দায় ক্ষমতার কাছাকাছি থাকে, আগের ক্ষমতা থেকে আমাদের কাছে এসছে, আমাদের এখানে ক্ষমতা তৈরি করে আর একটা জায়গায় যাচ্ছে, তো সে রোগ তো বিজেপিকে এখন ফেস করতে হবেই।
বিজেপি সরকারের দুই মন্ত্রী শারদা মুখোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল তারা একেবারে রাস্তায় নেমে এবং একজন বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন। মন্ত্রীদের এই অ্যাক্টিভনেস তো এর আগে বাংলায় এইভাবে দেখা যায়নি। মন্ত্রীরা বেরোননি, আপনি এটা বলতে পারছেন? আপনাদের কি তখন ক্যামেরাম্যান কম ছিল? 11 সাল বা মমতা ব্যানার্জির সময় কি আপনাদের ক্যামেরাম্যান শর্ট ছিল? আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, মানে এটা ছিল কি না আমি তখন কি করে যাই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি ঘোরা কেউ ঘুরেছেন? আমাদের মন্ত্রীরা যা ঘুরেছেন, আমাদের এই তিনটে টার্মের বেস্ট মিনিস্ট্রি ছিল মানে 11 থেকে 16। যখন পরিবর্তনটা হওয়ার পর হাল ধরতে হলো, প্রত্যেক মন্ত্রী জেলায় জেলায়, মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কনসেপ্টটাই করে দিলেন যে জেলার উন্নয়নের বৈঠক জেলা সফরে গিয়ে হবে। তা এখন এরা দু একজন যাচ্ছে, ঘুরছে। এর আগে কখনো দেখা যাচ্ছি, মানে আমার মনে হচ্ছে তখন আপনাদের চ্যানেলের ক্যামেরাম্যান ছিল না। খাদ্যমন্ত্রী অভিযোগ করছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে, তো সবকটা দুর্নীতি তদন্ত নির্দেশ দিচ্ছেন তিনি খাদ্যমন্ত্রী দপ্তরে। খাদ্যমন্ত্রী একটি চিঠি পেয়েছি, আমি উত্তর দেব। তো এখন যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে, নিশ্চিতভাবে খাদ্যমন্ত্রীকে বলবো তদন্ত করুন। খাদ্যমন্ত্রী যদি মনে করেন, অশোক কীর্তনীয় মহাশয়, খাদ্যমন্ত্রী যদি মনে করেন খাদ্য দফতরে অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, কেউ খারাপ কাজ করেছেন, তাহলে মুখে শুধু অনিয়ম দুর্নীতি এই কথাগুলি বলবেন না, একদম অ্যাকশন নিন। দরকার হলে আগের মন্ত্রীদের বিরুদ্ধে অ্যাকশন নিন। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তো ইতিমধ্যেই অ্যাকশন, ইডি বা ওইসব কিছু হয়েছে। এখন সমস্যা হচ্ছে তার আর একজন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তাকে ইডি ডাকলো, তারপর তো তিনি ভালো তৃণমূল হয়ে গেলেন, বালিশ তৃণমূল হয়ে গেলেন। ফলে অশোক কীর্তনিয়া, আপনারা যত এই ধরনের কথাগুলো বলেন, আমরা বলছি করুন, কারণ সবটা তো মুখ্যমন্ত্রীর দেখা সম্ভব নয়। কোন মন্ত্রী কোন দপ্তরে কি করে রেখেছেন মমতা ব্যানার্জির পক্ষে দেখা সম্ভব ছিল না, সম্ভব নয়। যদি আপনি মনে করেন আগের সরকারের খাদ্যমন্ত্রীরা অন্যায় করেছেন বা খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, আপনি ব্যবস্থা নেন, কিন্তু দয়া করে এই স্টেটমেন্টগুলো করে না মিসড কল দেবেন না। এগুলোকে আমরা মিসড কল বলি। তদন্ত হবে, ফাইল খুলবো, আর ব্র্যাকেটে হচ্ছে এদিকে চলে এসো, ফাইল খুলবে না, তদন্ত হবে না, ফাইল খুলবো ছাড়বো না, পরের দিন ওইদিকে কালীকে ধরেছি দোয়াত আনবো, দোয়াতের বাবা শুদ্ধ চেঞ্জ করে গেল। তো ফলে এইগুলো আপনাদের এই যে হুমকি ধরবো, এগুলো তো সব হচ্ছে আপনার মিসড কল। তাই মিসড কলগুলো দেবেন না। যদি সত্যি স্পেসিফিক অভিযোগ থাকে ধরুন না, নেতা ফেতা মন্ত্রী যা পারেন ধরুন, কিন্তু দয়া করে শুধুমাত্র ভয়ে দেখিয়ে দলবদল করার জন্য খেলাটা খেলবেন না। 247টা কলেজ নিয়ে গতকালই আপনি বলেছেন, সে বিভিন্ন জায়গায় বিজেপির বিধায়ক, সাংসদ, এমনকি এক্স এমএলএকেও বসানো হয়েছে। তৃণমূল জামানাতেও আমরা একই ছবি দেখেছি, তৃণমূলের জনপ্রতিনিধিরাই। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূলের সময় আমি কয়েকটি সুপারিশ করেছিলাম ইয়ের জন্য, সুপারিশ কারণ কোনো এখতিয়ার ছিল না, আমি বিধায়কও ছিলাম না, আমি সুপারিশ করেছিলাম। এবং তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রীরা, সেটা পার্থবাবুই হোক বা ব্রাত্য বসুই হন, তার কিছু কিছু রেখেছেন। এবং আমি একজনও কোনো জায়গায়, স্কুল হোক বা কলেজ হোক, কোনো রাজনৈতিক ব্যক্তির বা এমএলএকে দিতে হবে, দিতে হবে, আমি একজনেরও নাম কিন্তু সুপারিশ করিনি। ফলে আমাদের এখানে একাধিক, আমি আমার অংশটুকু বলছি, নিশ্চয়ই সারা রাজ্য আরও, আমি আমার অংশে বলছি যে এমন একাধিক স্কুল কলেজ ছিল যেখানে কিন্তু বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট অমুক, যারা জনপ্রতিনিধি নন, তৃণমূলেরও নন, প্রাক্তন প্রধান শিক্ষক অন্য কোনো স্কুলের, আমরা এই ধরনের লোকদের চেষ্টা করেছিলাম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় আনবার। তো এখন তৃণমূল মানেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপি এমএলএ বসিয়েছে, এটা কিন্তু একদম ঠিক নয়। বরং বিজেপি যেটা দেখালো, একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএ কে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে।
এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? মানে আগে যেটা একটা সমস্যা হতো, দেখুন একটা সমস্যা হতো যে একজন এমএলএ একাধিক, তার প্রচুর কাজ থাকে, ফলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যদি সব এমএলএরা বা এমপিরা তারা মাথায় বসে থাকেন, সবসময় সময় দেওয়া যায় না, মিটিংয়ে যাওয়া যায় না, ফলে সেই কাজটা কিন্তু ইগনোরড হয়, ওটা সেকেন্ডারি হয়ে যায়। ফলে যারা সময় দিতে পারবেন সেই প্রতিষ্ঠানটা বা সেই ব্যবস্থাটা সম্পর্কে তাদের একটা মানে আগ্রহ আছে, সম্মান আছে, এই ধরনের নাগরিকদের যদি এগুলো অ্যাকোমোডেট করা যায়, আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি মানে পার্থ চ্যাটার্জি বলুন, ব্রাত্য বসু বলুন, আমি একাধিক রিকোয়েস্ট করে আমি কিন্তু এগুলো বেশ কিছু ক্ষেত্রে আমাদের উত্তর মধ্য কলকাতায় আমি করাতে পেরেছি, যে কোনো রাজনৈতিক নেতা নেত্রী নন, বিধায়ক নন, সাংসদ নন, সম্পূর্ণ অন্য জগতের, শিক্ষার জগতের, অথবা খুব 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 জরুরি কোনো নাম মানে যদি সেখানকার কোনো প্রাক্তনীকে আনা যায়, অর্থাৎ যে সেই মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতে তালুর মতো চেনে, তার আবেগ জড়িত, এইরকম লোকদের যদি আস্তে আস্তে আনা যায়, এলাকার বিশিষ্ট চিকিৎসক যার এই শিক্ষা বা এই গোটা বিষয়টার সম্পর্কে প্রবল আগ্রহ আছে, আমরা এই ধরনের করেছি, এখানে রয়েছে, তাদেরকে সব যদি সরিয়ে সরিয়ে একটা কলেজ, আমি রিকোয়েস্ট করায় মাননীয় ব্রাত্য বসু করে দিয়েছিলেন একজন শিক্ষাবিদকে, তিনি কোনো জনপ্রতিনিধি নন, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাতেন, তাকে সরিয়ে আবার এমএলএ বসানো হলো। তো ফলে বিজেপি তো এগুলো করে যাচ্ছে। বিজেপি বলেছিল যে রাজনীতি মুক্ত আপনি যে কথা বলছেন, সেখানে দেখা গেল যে এমএলএদের উত্তর কলকাতা বা মধ্য কলকাতার চেষ্টা, আপনি যে চেষ্টাটা করেছিলেন সেটা একটা এক্সেপশনাল চেষ্টা, কিন্তু গোটা রাজ্যের নিরিখে যদি দেখা যায়, তৃণমূল আমলে জনপ্রতিনিধিরাই স্কুল কলেজে পরিচালনা কমিটি, আজকেও তো তাই, আমি তো বললাম, আমি আবার বলছি, আমার মতো আরো নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে হলেও কেউ কেউ কোথাও কোথাও চেষ্টা করেছে। আমি এমন এমএলএও জানি তৃণমূল কংগ্রেসের, যে তার এলাকার সবকটা প্রতিষ্ঠানে সেই প্রেসিডেন্ট, তাকে ছাড়া করা যাবে না, তো সে মিটিংই তো যেতে পারবে না, হবে কি করে? এবার তাকে সই করাতে গেলে হেডমাস্টার মশাইকে বা প্রিন্সিপালকে তার পেছনে পেছনে ঘুরে বেড়াতে হয়, তিনি কোথায় আছেন সই করাতে, ওইভাবে তো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। তৃণমূল তো এই ভুলগুলো করে গেছে, কিন্তু সেই ভয়ঙ্কর, তার মধ্যে থেকেও আমরা যারা দ্বীপ বা উপদ্বীপের মতো চেষ্টা করেছি যে এমপি এমএলএ বাইরে গিয়ে বিশিষ্টদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আনতে, তো আমি একটা উদাহরণ দিচ্ছি, সত্যজিৎ রায়ের জন্মস্থান, হেরিটেজ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি, যে বাড়িতে গুপিগাইন বাঘাবাইনের জন্ম, সেটি এখন একটি স্কুল, এথেনিয়াম ইনস্টিটিউশন। আমি সেখানে এমন একজনকে প্রেসিডেন্ট করার জন্য অনুরোধ করেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একজন মহিলা আইনজীবী এবং তিনি সুকুমার রায়ের অন্ধ ভক্ত, ওই ফ্যামিলি সম্পর্কে তিনি রিসার্চ করা, ওই ফ্যামিলিটার সাহিত্য বা বাংলার তার অবদান নিয়ে কাজ করেন, তাকে প্রেসিডেন্ট করেছিলাম বা করার রিকোয়েস্ট করেছিলাম। তো এগুলোই তো কাম্য ছিল। তাহলে বিজেপি আজকে সব জায়গায় দলের নেতাদের, দলের বিধায়কদের বসিয়ে, আচ্ছা বলুন দেখিনি, দলের বিধায়কদের অনেক কাজ থাকে, অনেক রকম কাজ থাকে, এক একজন বিধায়ক যদি দুটো তিনটে শিক্ষা প্রতিষ্ঠানের এই গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে ঢুকে যায়, কি সম্ভব নাকি কখনো? বরং সরকারের উচিত, আমি মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রীকে অনুরোধ করব, সব সাংসদ বিধায়কদের কাছ থেকে একটা রিকোয়েস্ট নেয়া, যে তাদেরই বসতে হবে তার কোনো মানে নেই, তার এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে উপযুক্ত বিশিষ্ট শিক্ষার সঙ্গে জড়িত নাগরিকদের নাম দিন, সেখান থেকে উচ্চশিক্ষামন্ত্রী বেছে নিন। বলছি, টালিগঞ্জ রাজবাড়ির আশেপাশে একটি পার্টি অফিসকে ভাঙার কেন্দ্র করে সকাল থেকে ব্যাপক উত্তেজনা, যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বেআইনিভাবে দখল করা ছিল, বুলডোজার রাজবাড়ির আশেপাশে, সতীশ মুখার্জি, সেটা হচ্ছে আপনাকে একটু জানিয়ে রাখি, যে জায়গাটাতে তৃণমূলের পার্টি অফিসটি ছিল সেটা একটি ওয়াকফ সম্পত্তি এবং সেটা একটি কবরস্থান। এই ওয়াকফ সম্পত্তি এবং কবরস্থান মেয়র ফিরহাদ হাকিম থাকাকালীন একাধিকবার এটা ভাঙার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু
কোনো অজ্ঞাত কারণে সেটা ভাঙা যায়নি। সরকার পরিবর্তন হওয়ার পর আজকে তৃণমূলের সেই পার্টি অফিস ভেঙে ফেলার কাজ শুরু করা হচ্ছে। না, এখানে একটা কথা বলি, শেষ মুহূর্তে যে সেখানে বুলডোজার গেছিল, কেন্দ্রীয় বাহিনী গেছিল, কলকাতা কর্পোরেশন পুলিশ গেছিল, কিন্তু হাইকোর্ট আবার স্টে অর্ডার দিয়ে দিয়েছে, ফলে ভাঙা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, তৃণমূলের একটা অফিস যদি বেআইনি থাকে, ভাঙা তার আইনের কি দিক সেটা তো আমি বলতে পারবো না, সেটা নিশ্চয়ই যারা ওখানে পার্টি অফিস চালান তারা বলতে পারবেন। আর দিকে দিকে যে তৃণমূলের পার্টি অফিসগুলো বিজেপি দখল করে বসে আছে তার কি হবে? যেগুলো তৃণমূলের দীর্ঘদিনের পার্টি অফিস, আমার বেলেঘাটাতেই একাধিক রয়েছে, সেগুলো বিজেপি দখল করে গেরুয়া রং করে নিয়েছে, তার বিচারটা কে করবে? তাহলে কি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখতে হবে যে শ্রমিকবাবু আমাদের এই পার্টি অফিসগুলো আপনার লোকেরা 4 তারিখের পর দখল করে নিয়েছে, ওখানে যাওয়া যাচ্ছে না, গেলে মারছে? অথবা পুলিশ বিজেপির কে মারছে সেটার থেকে বড় কথা, পুলিশ এসে তো বিজেপির গুন্ডাদের সাপোর্ট করছে, আমাদের ছেলেদের নামে কেস দিয়ে দিচ্ছে। তো ফলে তৃণমূলের একটা অফিস আইনি না বেআইনি এটা তো আইন বলবে, কিন্তু তৃণমূলের জেনুইন পার্টি অফিসগুলো যে বিজেপি দখল করে নিয়ে গেরুয়া রং করে বসে গেছে তার বিচার কে করবে? গতকাল রাতেও আনন্দপুর থানার সামনে বিজেপির 2 গোষ্ঠীর ব্যাপক ঝামেলা হয়েছে প্রীতি ঘোষকে কেন্দ্র করে, এবং বলা হচ্ছে যে কুপন ছাপিয়ে পিকনিকের নামে নাকি তোলাবাজি চলছে। এটা অদ্ভুত বিষয়। বিজেপি তোলাবাজিটিকে একটা অদ্ভুত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, নানা রকম তোলাবাজি চলছে, এবারে কোথায় কোথায় মিষ্টির দোকানে, কোথায় শিল্প, একটা কি চিঠি দেখলাম, পাড়ায় পাড়ায় অভিজ্ঞতা খুবই মানুষের ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, গোষ্ঠীবাজি করে হচ্ছে, আবার প্রোটেকশন মানিয়ে নিচ্ছে। তৃণমূলের যে গোটা কয়েক চোরমোর ছিল সেইগুলোকে বলছে এই টাকাটা না দিলে কেস দিয়ে দেবো, ওই টাকাটা না দিলে এই দেবো, প্রোটেকশন মানি বলে একটা আবার আলাদা তাদের তোলাবাজি স্টাইল হয়ে গেছে। ফলে তৃণমূলের মধ্যে যে গুটি কয় বেশ তোলাবাজ বলে নাম করেছিল তাদেরকেও শিশু দেখাচ্ছে, কারণ তাদের তোলাবাজির টাকাটা সুদসহ বিজেপি নিয়ে নিচ্ছে। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। চিনির দাম 45 থেকে 60, এখন 70। আবার বলছি, তৈরিতে ব্যাপক হারে এটা সম্পূর্ণভাবে একটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অপদার্থতা, অযোগ্যতা। কারণ তারা এই পেট্রোলে ইথানল বিষয়টিকে প্রমোট করতে গিয়ে ইথানল তৈরির দিকে গোটা বিষয়টা, তার উপাদান চলে গিয়ে তার কোপটা গিয়ে পড়ছে চিনির উপর, এবং চিনির দাম আকাশ ছোঁয়া চলে যাচ্ছে। ফলে এখন আবার সরকারকে চিনি নীতিতে পরিবর্তন আনার কথা ভাবতে হচ্ছে। তো এটা একটা অদূরদর্শী সরকার, অপরিণত সরকার, অনভিজ্ঞ সরকার। ফলে কোনটায় কি করতে গেলে তার এফেক্টটা ঘুরপথে বাজারে কিসে গিয়ে পড়বে এদের কোনো ধারণাই নেই। এমনিতেই বাজার আগুন, এরা ইলেকশনের আগের কোনো কথা রাখেনি, তার সঙ্গে স্পেশালি চিনি, এমনিতেই বাজার আগুন, পেট্রোল ডিজেল বাড়লে বাজার আগুন, রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাস এসব বাড়লে মানুষের ক্ষতি। তার মধ্যে চিনির দাম যেভাবে হু হু করে বাড়তে শুরু করেছে, পেট্রোল নীতি, ইথানল নীতি, এগুলোকে যদি তারা না দেখেন তাহলে তো চিনিতে সাধারণ মানুষের হাল খারাপ হয়ে যাচ্ছে। আমাদের যে গাড়িগুলো আমরা ব্যবহার করি সেই গাড়িগুলো বেশিরভাগই 20% ইথানল যুক্ত পেট্রোল ব্যবহারের জন্য উপযুক্ত নয়। তা সত্ত্বেও সরকার এটাকে প্রয়োগ করছে এবং এতে গাড়ির ক্ষতি হচ্ছে। এই ইথানল যুক্ত পেট্রোল বিশেষজ্ঞরা বলছেন, এটা তো আমরা বিশেষজ্ঞ নই, আমাদের বিশেষজ্ঞদের মতামতটা শুনতে হয়, যে বেশি ইথানল যুক্ত পেট্রোল ব্যবহার করলে গাড়ির ইঞ্জিনের আয়ু কমছে। তো এর দায়িত্বটা কে নেবে? একদিকে চিনি উৎপাদন খরচ, বাজার আগুন, অন্যদিকে ওই ইথানল যুক্ত পেট্রোল নিয়ে গাড়িটা ড্যামেজ হতে শুরু করেছে, এর দায়িত্ব কে নেবে? এবং একই সঙ্গে যেহেতু নীতিন গডকরির ছেলে ব্যবসার সঙ্গে যুক্ত, এটা তো অভিযোগ আসছে যে বিজেপির কোন নেতার, কোন মন্ত্রীর কে এর মধ্যে আছেন, সেইখান থেকে সেগুলোকে প্রমোট করতে গিয়ে এই ধরনের জিনিস হচ্ছে, এগুলো তদন্ত হওয়া উচিত। এই ধরনের বিভিন্ন অভিযোগ আসছে, তো ফলে এর সত্য মিথ্যা আমাদের বলা খুব কঠিন, কিন্তু আগুন না থাকলে যেহেতু ধোঁয়া বেরোয় না, ফলে তদন্তটাও ভালোভাবে হওয়া উচিত। হঠাৎ এখন ইথানল দরকার হলেই বা কেন? এতকাল তো এই হারে ইথানল শোনা যায়নি। তো ইথানল পেট্রোলে ইথানল রাখতে হবে, পেট্রোলে ইথানল ব্যবহার হচ্ছে, গাড়ির 12টা বাজছে, চিনি বাজার দর আগুন হচ্ছে, মাঝখান থেকে বিজেপির এক নেতার ছেলের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে। পুরোদস্তু তদন্ত হওয়া উচিত। বলছি আজকে রাজনাথ সিং এসছেন,
প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু জায়গার এক্সটেনশন, যুদ্ধ জাহাজ তৈরি, মেরামত করা, তার পরিকাঠামো বাড়ানো। সেক্ষেত্রে আজকে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে আগের সরকার তো কেন্দ্রের সঙ্গে কোনো কাজই করতো না, ফলে এই সমস্ত কাজ থমকে গিয়েছিল। আমি গত 15 বছরে একাধিক উদাহরণ দিতে পারি যে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা দপ্তর তারা যা যা কাজ করার স্বাভাবিকভাবে কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তাদের স্থলবাহিনী, বায়ুসেনা, নৌসেনা সবাই সব রকমভাবে কাজ করতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার জন্য সেনাবাহিনী কাজ করতে পারেনি, এই কথাটা প্রথম আজকে শোনা গেল। মানে একটা মানে গল্পের তো একটা লিমিট থাকে। প্রথম কথা, প্রতিরক্ষা দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওটা সরাসরি দেখে কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষা দপ্তর, এবং স্বাভাবিকভাবে কাজ হয়েছে। কখনো কখনো তো কোনো জিওসিএনসি বলুন বা যারাই এখানে দায়িত্বে আছেন বা প্রতিরক্ষা দপ্তর কখনো বলেছেন তাদের এই অসুবিধাটা হচ্ছে, রাজ্য সরকার নজর দেয়নি? কোনোদিন শুনেছেন? তো অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ আছে? ক্যাগ রিপোর্ট, রেলের ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এ রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সোনামুখী স্টেশন যা যাত্রী পরিষেবার নিরিখে পাস করেছে, বাকি কোনো স্টেশন পাস করতে পারেনি। গোটা দেশে 400-র বেশি স্টেশন রয়েছে, যেগুলো বেশিরভাগই আবার অমৃত ভারত স্টেশন নামে পরিচিত। এ রাজ্যে যেগুলো রয়েছে সেগুলো যাত্রী পরিষেবার প্যারামিটারে ফেল করে দিচ্ছে। রেল সব দিক থেকে বিপর্যস্ত, রেল ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে। যাত্রী নিরাপত্তা, যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, সময়ানুবর্তিতা, গোটা জিনিসটা 12টা বেজে গেছে। কিভাবে বেসরকারির হাতে দেয়া যায় শুধু তার বিজ্ঞান চলছে। ক্যাগ রিপোর্টে আবার দেখিয়ে দিল কাগজে কলমে যত বড় বড় কথা হচ্ছে। সাধারণ 2-4টে দামি টিকিট, বড় মানে বেশি দামের টিকিটের বড় লোক চলতে পারে সেরম ট্রেন, তবু সেইগুলোর দিকে 4টি নজর থাকে। আর বাকি আমজনতার যে কি দুর্ভোগ, লোকাল ট্রেন থেকে শুরু করে আমজনতার জন্য যে ব্যবহারের ট্রেনগুলো। রেল মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন রেলমন্ত্রী ততদিন বাংলাও সুবিধা পেয়েছে, নতুন ট্রেন, নতুন স্টেশন, নজরদারি, সাধারণ মানুষ পরিষেবাটা পেয়েছেন। তারপর থেকে অবনতি হতে 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 এমনকি রেলের বাজেটটা একটা আলাদা স্বতন্ত্র, তার একটা সম্মান গুরুত্ব ছিল, এই সরকার সেটাও তুলে দিয়েছে। অর্থাৎ রেল বাজেট আলাদা করে আর পেশও হয় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রেলের ক্যাগ রিপোর্ট, ওটা বিস্তারিত আরও ভেতরে গেলে দেখা যাবে শুধুমাত্র যাত্রী পরিষেবায় অবনতি ঘটেছে তা নয়, সর্বাঙ্গীন অবনতির একটা প্রতিফলন আছে। বলছি যে গতকাল সন্ধ্যাবেলা রামপুকুর থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে যে ফ্ল্যাট দেওয়ার নাম করে গরিব মানুষের বাড়ি হাতিয়ে নিয়েছেন অতীন ঘোষের মেয়ে। অভিযোগটা তার বিরুদ্ধে। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন আর কি? আমি বলতে পারবো না, জানি না। 2 নম্বর থ্যাংক ইউ না ভাই। কালকে আমরা দেখলাম যে এক এনসিপিআই সাংসদের পুত্র প্রথমে বহুজন এনসিপিআই, তারপরে ওয়েস্ট বেঙ্গল এনসিপিআই, তারপরে পোস্ট ডিলিট করা। এটা কি মানে ছেলেই তো কার্যত মাকে বিপাকে ফেলছে, নাকি একটা দিশাহীন পার্টি? বলতে পারবো না, আমি একেবারেই বলতে পারবো না। যারা নিজেরা কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই জানেন না। আচমকা জিজ্ঞেস করুন আপনি কোন পার্টিতে আছেন, বলতে পারবেন। ওই 20 জন জিতেছেন তৃণমূল থেকে, ঘুরঘুর করছে বিজেপি নেতাদের বাড়িতে, মুখে বলছে এনসিপিআইতে গেছে, তাদের বাড়ির লোক পোস্ট করছে একটা অন্য দলের নাম। আবার লোকসভা টিভিতে দেখা যাচ্ছে যে তারা তৃণমূলেই আছেন। ফলে এনার যে কোথায় আছেন, কে কোথায় দাঁড়িয়ে, সেটা এরা নিজেরাই জানেন না। বলে এদের নিয়ে কি কথা বলবো? এরা একটাই, এরা গদ্দার। এরা তৃণমূলের দাঁড়িয়ে এখন বিজেপির কাছে যাচ্ছেন, যেতে চাইছেন, বিজেপির বন্ধু হতে চাইছেন, এনডিএতে যেতে চাইছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে এরা জিতে এখন বিজেপির কোলে দোল খেতে চাইছেন। তারপর তো সব কার কি সব যত কে কোথায় কি পোস্ট করে সেসব ডিলিট করে বেড়াচ্ছেন, তাদের ব্যাপার। গতকালকে একটা পোস্ট করেছিলেন মানসিক ভারসাম্যহীন, সেটা এর সঙ্গে কি এরকম সম্পর্ক আছে? না না, কোন্দল লেগেছে মানে সাংসদদের নিজেদের মধ্যে। আমি তো যা শুনেছিলাম ওনাদের মধ্যে একটা গ্রুপ কল হয়েছে, ওই যারা
দল বদল করে এখন ঠিক কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন না। রোজ প্রত্যেকে দেখবেন ওদের মানে ব্যাগে একটা কম্পাস নিয়ে ঘুরছেন, হ্যাঁ, মানে কম্পাস ছাড়া কোন দিকে যাবে আর বুঝতে পারছে না। এখন প্রত্যেকের কাছে ওই 20 জনের কাছে কম্পাস। তো এখন তারা শুনলাম তাদের মধ্যে 9 জন, পরে 2 জন যোগ হন, 11 জন একটা গ্রুপ কলে ছিলেন, মানে ওই 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 ফোনের গ্রুপ কল, আপনারা ওনাদের ফোন চেকও করতে পারেন। তো গ্রুপ কলে ছিলেন, সেখানে পিতামহ ভীষ্মও ছিলেন, নীরব ছিলেন, কিন্তু ওখানে তিনি ওখানে ওই হয় যে ওখানে একজন সাংসদের ছেলে আবল তাবল ভারসাম্যহীন কিছু পোস্ট করে যাচ্ছেন, ফলে তাই নিয়ে তারা খুব ক্ষোভ প্রকাশ করেন যে তাদের দলের নাম বদলে যাচ্ছে, আবল তাবল লেখা হচ্ছে। তো সংশ্লিষ্ট সাংসদ নাকি বলেন যে জানো তো ও একটু এরকম, তা তোমরাও একটু বোঝাও। তা 2 জন খুবই সেখানে লাঞ্ছনা গঞ্জনা ব্যঞ্জনার একটা গপ্প হয়েছে। তারপর দেখলাম ওসব সব শুদ্ধ জঞ্জাল সাফ হয়ে গেছে। আমার একজন বলল কেউ ওই সব ধ্যাতানির পর গোটা ডিলিট। এটা একটা জিনিসই বোঝা যায় যে একটা ওই 20 জনের একটা যে একটা নীতিহীন অবস্থান, একটা দিশাহীন পাগলামি চলছে ওদের। কে বলছে এখানে আছি, ও বলছে ওখানে আছি, একটা পার্টির নাম তারপরে আর একটা শব্দ যোগ হয়ে যাচ্ছে, কে কোথায় দাঁড়িয়ে কেউ জানে না। আরাবুল ইসলাম ISF ও ছেড়ে দিলেন, বলতে হবে না তাদের ব্যাপার, ছাড়ো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আরাবুল